তিনটি পয়েন্টে কথা বলবো। প্রথমত হচ্ছে আপনার সাগর রনি, দ্বিতীয়ত কথা বলতে চাই সাইবার সিকিউরিটি অ্যাক্ট, আর তৃতীয়ত কথা বলতে চাই আপনার সাংবাদিকদের চরিত্র হনন নিয়ে। বন্ধুরা আমার, আপনারা জানেন আমার ভাই আমার বোন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তারা সদস্য ছিল, আমাদের সদস্য থাকা অবস্থায় মারা গিয়েছেন সেই সাগর সরোয়ার এবং মেহরুন রুনির হত্যার 12 বছর অতিক্রম করেছে। আপনারা জানেন তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যিনি এখন প্রয়াত হয়েছেন ছায়ারা খাতুন, সেই ছায়ারা খাতুন বলেছিলেন যে সাগর সরোয়ার এবং মেহরুনের মৃত্যুর পর তিনি বলেছিলেন 24 ঘন্টার 48 ঘন্টার মধ্যে খুনিকে ধরা হবে। তৎকালীন আইজিপি আচান মাহমুদ খন্দকার বলেছিলেন যে তদন্তের পুনর্গ্রহণযোগ্য অগ্রগতি হচ্ছে। আপনারা জানেন, আমি তথ্য দিয়ে জানাচ্ছি আপনাদেরকে, সাগর রুনি হত্যার পর বলা হয়েছিল 48 ঘন্টার মধ্যে খুনি ধরা হবে, কিন্তু আপনারা জানেন সাগর রুনি হত্যার 1,05,220 ঘন্টা চলে গিয়েছে, কিন্তু সাগর রুনির হত্যাকারীদের এখনো খুঁজে পাওয়া যায়নি। আমার ভাই এবং বোনকে যে হত্যা করা হয়েছে, আমার ভাই এবং বোনের যে সন্তান মাই সরল মেঘের মুখের মুখে আমরা তাকাতে পারি না। কেন পারি না? আমরা তার হত্যার বিচার চাইনি। আজকে তাই সাগর সরোয়ার এবং মেহরুন রুনির হত্যার বিষয়ে আমার সুনির্দিষ্ট 2টি প্রস্তাব রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তিনি প্রয়াত হয়েছেন, মারা গেছেন, তার বিষয়ে আর বলার সম্ভব নয়, কিন্তু তৎকালীন যিনি আইজিপি ছিলেন সেই আচান মাহমুদ খন্দকারকে অবিলম্বে গ্রেপ্তার করে তার আইনের আওতায় এনে কি কি ঘটনা ঘটেছিল তার কাছে তথ্য নেওয়া হোক। নাম্বার 2, আমাদের জানেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতার বিক্ষোভের মুখে যে সরকারটি এসেছে সেটি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে এসেছে, কিন্তু আমি বিনয়ের সাথে বলতে চাই এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর গণমাধ্যমের বিষয়ে কিন্তু ওনাদের দৃষ্টিভঙ্গি কি সেটা কিন্তু আমরা এখনো পরিষ্কার হয়নি। কারণ আমার সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলা ছিল সে মামলা কিন্তু এখনো রয়ে গিয়েছে, সেই মামলা প্রত্যাহার করা হয়নি। তারা প্রত্যেক সপ্তাহে 4 দিন করে তাদেরকে আপনার আদালতের বারান্দায় যেতে হয়। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার সাংবাদিক ভাই 4 জন সহ সহস্রাধিক আমার ভাই শহীদ হয়েছেন। কথা বলে তো আমরা যেটা দেখতে পেরেছি যে আমার যে ভাই তা হত্যার শিকার হয়েছে, আমাদের এই সাংবাদিক যে 4 জন হত্যার শিকার হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পরিবারকে দেখভাল করবার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। বন্ধুরা আমার, আমি এই বক্তব্যের পরে আরেকটি আমি সেকেন্ড কথাটি বলতে চাই। সাইবার সিকিউরিটি অ্যাক্ট কেন করা হয়েছিল? ফ্যাসিবাদকে সহযোগিতা করবার জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছিল। কারণ কি, যে আপনারা জানেন যে অনুসন্ধানী সাংবাদিকতাকে রুদ্ধ করবার জন্য এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হয়েছিল। আমরা অবিলম্বে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ সাংবাদিকদের বিরুদ্ধে যায় সকল কারাগারণ বাতিলের দাবি জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন আমি খুব দুঃখের সাথে বলছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি আজকে দীর্ঘ 25 বছর সাংবাদিকতা করি। সেই জায়গা থেকে একজন প্রফেশনাল সাংবাদিক হিসেবে বলতে চাই, আমার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন তারা স্মরণ করুন, ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের তথাকথিত সেই সিনিয়র সাংবাদিকরা গিয়ে যে তেল সম্মেলনে হাজির হতেন, আমরা এই তেল সম্মেলন আর কোন সংবাদ সম্মেলনে দেখতে চাই না। আমাদের সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে হবে, কারণ সমুন্নত না রাখলে আমরা সাংবাদিকরা যদি ভুল করি তাহলে জাতি একটি ভুল থেকে দাবিত হবে, আমরা সেই দাবিতে হতে দিতে চাই না। বন্ধুরা আমার শেষ বক্তব্য, আমাদের সাংবাদ অতি সম্প্রতি লক্ষ্য করেছেন যে 16 বছর 6 মাস 28 দিন এই ফ্যাসিবাদ
বাংলাদেশের বুকে জগত্তাল পাথরের মতো ছিল। তখন যারা এই স্বৈরাচারের দোষক এই সাংবাদিকরা ছিলেন, তারা কিন্তু দেখেছেন কি করেছে। তারা এখন সংঘবদ্ধ হয়ে 16 দিনও যায়নি, 16 দিনের মাথায় গাপ্তি মারা যারা এই প্রেস ক্লাবকে যারা দখল করেছিল, সেই সমস্ত দোষররাই দু একজন দোষর তারা আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছেন, তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন। আমি বলতে চাই যে এই স্বৈরাচারের দোষর হিসেবে যে তারা দালাল সাংবাদিক ছিলেন, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের আমাদের এই সমাজ থেকে প্রত্যাঘাত করতে হবে। প্রত্যাঘাতের মাধ্যমে তাদেরকে উৎখাত করতে হবে, না হলে আমরা সঠিকভাবে সঠিক পথে চলতে পারবো না। বন্ধুরা আমার, আমি বক্তব্য বাড়াবো না, বক্তব্য এতটুকুই বলবো। আমি একজন প্রফেশনাল সাংবাদিক। আমি এখনো আগেও যেভাবে কথা বলেছি, আমি যে কোনো মুহূর্তে যদি আমাদের সাংবাদিক নেতারাও ভুল করেন, আমরাও যদি সাংবাদিক সমাজও ভুল করে সাংবাদিক সমাজের পরে আঘাত আসে, আগেও যেভাবে ছিলাম ভবিষ্যতে সেভাবে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।